সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদের সকলকে চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য। প্রিয় দর্শক, আপনি, আমি, আমরা যে যে ধরনের পেশাতে নিয়োজিত থাকি না কেন, সবার প্রথমেই যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো শারীরিক সুস্থতা। শরীর শতভাগ সুস্থ থাকলে যে কোনো প্রতিকূল পরিবেশে যে কোনো ধরনের সমস্যাকে মোকাবেলা করতে আমরা পারি। তাই অবশ্যই শরীরকে শতভাগ সুস্থ রাখা আমাদের জন্য একান্ত অপরিহার্য। দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো ঘাড় ও কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে। আপনারা চাইলে এ সংক্রান্ত প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বার 0961188788। আপনারা চাইলে এ সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের SMS করতে পারেন। SMS করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KDP স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে। আর দর্শক, বরাবরের মতো আমাদের সঙ্গে আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঘাড় এবং কোমর ব্যথার অপারেশনবিহীন যে আধুনিক চিকিৎসা। এই আধুনিক চিকিৎসা নিয়ে আপনি তো সবসময় কাজ করছেন। ঘাড়ের ব্যাপারটা নিয়ে যদি আসি, তো ঘাড় একটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা। ঘাড়ে যদি একটা সবসময় ব্যথা লেগে থাকে, মানুষের কোনো কাজকর্মে কিন্তু ঠিক মনোযোগ বসাতে পারে না। ঘাড়ের ব্যথা কেন হতে পারে? আপনাকে ধন্যবাদ। আসলে ঘাড় এমন একটা জায়গা যেটা মাথার পরেই ঘাড়ের অবস্থান এবং খুবই সেনসিটিভ এরিয়া। তো এখানে অনেকগুলো সমস্যার কারণে ঘাড়ে ব্যথা হতে পারে, যেটা আমরা প্রায়ই এখন যে রোগীগুলো পেয়ে থাকি PLID বা প্রলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক যেটাকে ডিস্ক প্রলাপস সংক্ষেপে বলা হয়, সেটা কি? হ্যাঁ, ডিস্ক প্রলাপস বলে। এই রোগীর সংখ্যাটা বেশি। তবে যে শুধু এই রোগেই হবে তা না, অনেক কারণে ঘাড় ব্যথা হয়। এটা ছাড়া যদি ঘাড়ের যে কার্ভেচারের সমস্যা হয়, যেটা যে স্ট্রাকচারাল, যেটা অ্যানাটমিক্যাল কার্ভেচার, যেটা জানেন আপনি উত্তল থাকে সামনের দিকে, এই উত্তলটা কমে গিয়ে স্ট্রেট হয়ে যেতে পারে ঘাড় কাজের কারণে, বিভিন্ন কারণে। তা থেকে ব্যাকের মাসেলগুলো স্পাজম হতে পারে, বা যেটা আমরা খিঁচুনি বলতে পারি বোঝানোর জন্য। এই সকল সমস্যা থেকে কিন্তু ঘাড়ে ব্যথা হতে পারে। বিভিন্ন ঘাড়ে যদি আপনার টিবি হয়, তা থেকে ঘাড়ে ব্যথা হতে পারে। ক্যান্সার হয়, তা থেকে হতে পারে। লিগামেন্ট যদি ইনজুরি হয়, তা থেকে হতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে। এটাও কমন। এটা সাধারণত 40-এর পরে, যেমন যেটা আমরা হাড় ক্ষয় রোগ বলে থাকি, এই রোগীগুলা যেমন 40-এর পরে একটু বয়স হলে। আমার কাছে একজন SMS দর্শক পাঠিয়েছে, এক মহিলা, শারমিন ইয়াসমিন। তার বয়স লিখেছেন 45 বছর। তার তার ঘাড় খুব ছোট, মানে তার উচ্চতার অনুযায়ী, তার উচ্চতাও কম মহিলার, একটু বাল্কি মহিলা যে লিখেছেন তাতে। কিন্তু তার সবসময় একটা ঘাড়ে ব্যথা থাকে। অনেকবার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্লাড প্রেশার চেক করেছেন, কিন্তু ব্লাড প্রেশার সবসময় তার ভাষায় লো থাকছে, কিন্তু ঘাড়ে ব্যথা তার সবসময় থাকছে। এখন তিনি কি করবেন? হ্যাঁ, এই জাতীয় রোগী আমিও পেয়ে থাকি প্রায়, যে হয়তো প্রেশার দেখা হয়েছে বা অন্যান্য যে ইনভেস্টিগেশন করে কিছু পাওয়া যায় না। তো আসলে এগুলার ক্ষেত্রে আমাদের আরো ফিজিক্যাল কিছু এক্সামিনেশন করলে আমরা পেয়ে থাকি, যেমন কম্প্রেশন টেস্ট, সার্ভাইকাল কম্প্রেশন টেস্ট, ডিস্ট্রাকশন টেস্ট। এগুলো আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করলে অনেক ক্ষেত্রে বোঝা যায়। তাছাড়া আরো কিছু আমাদের এই ফিজিক্যাল এক্সামিনেশন পাশাপাশি আমরা হয়তো এই রোগী অনেক সময় দেখা যায় এক্সরে করেছে রোগী বলে, আমি কিছুই পাই না, এক্সরে করেছে। কিছুই পাওয়া যায় না। আচ্ছা, আমি একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটা নিয়ে নিই, তারপরে ওই মহিলার কথা শুনবো। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি মামসিং থেকে লাকি বলছিলাম। হ্যাঁ লাকি, বলো। আমার বয়স আসলে অসুখটা আমার না, আমার শাশুড়ির, ওনার বয়স 40 বছর। ওনার হাঁটুতে এবং কোমরে ব্যথা, মানে অনেক প্রায় 4 মাস ধরে, কিন্তু অনেক ওষুধ খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। ডাক্তারে বলছে 15 দিন, 1 মাস রেস্টে থাকার জন্য। 1 মাস 15 দিন রেস্ট থাকে, কিন্তু তারপরে কোনো কাজ হয় না। ওনাকে মানে কি রোগ বলেছে ডাক্তার সাহেব? রোগের নাম বলতে পারবেন? হাড় ক্ষয় রোগ বলেছে? এক ডাক্তারে বলেছে যে হাড় বাড়ছে, হাড় বেড়ে গিয়েছে। বলছে যে কোমরে হাড়ে একটু ফাঁকা হয়ে গেছে, তো জি, ওটা ওষুধ খেলেই ঠিক হবে। জি, আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাকে। ঘুরে একই কথা, ঘুরে ফিরে আমরা প্রায় যে রোগীগুলো পেয়ে থাকি, যে একজন বলেছে হাড় বেড়ে গিয়েছে, আরেকজন বলেছে ফাঁকা হয়ে গিয়েছে। আসলে ডাক্তাররা হয়তো বোঝানোর জন্য বলা হয়। আমরা মেডিকেল টার্ম ইউজ কিছু একটা বোঝাতে হবে রোগীকে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে যেমন মেডিকেল টার্ম যদি আমরা ইউজ করি, অনেক সময় রোগী বুঝে না যে ব্যাপারটা কি। হয়তো বলেছে যে ফেটে গিয়েছে বা ফাঁক হয়ে গিয়েছে বা রগে চাপ খেয়ে আছে।
এগুলা ঘুরে ফিরে একই কথা, পিএলআইডি যেটা আপনি বলছিলেন হ্যাঁ যে সেটাই প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, প্রায় আমরা এই রোগীগুলো বেশিরভাগ পেয়ে থাকি। পাশাপাশি ওনার যেটা বয়স হয়েছে, বয়সজনিত আর্থ্রাইটিস সেকেন্ডারিলি ডেভেলপ করতে পারে। সেটাই তো আমার মনে হয় দর্শক আপনার যদি কোনো এমআরআই করা থাকে, ওনাকে এমআরআই না করলে একটা নতুন করে এমআরআই করে দেখতে পারেন। এবং এইসব রোগের চিকিৎসার ক্ষেত্রে আরও কিছু, যেমন ব্লাড ক্যালসিয়াম লেভেল দেখা দরকার, ভিটামিন ডি, বি12 এগুলা দেখে আপনাকে যদি সঠিকভাবে থেরাপি দেওয়া যায় এই সমস্যাগুলো ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব যেহেতু কিছুদিন ওষুধ খাওয়াই দেখলো ভালো হচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই থেরাপি চিকিৎসা শরণাপন্ন হতে হবে। ডক্টর শফিউল্লাহ বলছেন একটা জিনিস লক্ষ্য করেছেন যে যে মেয়ে লাকি ফোন করেছে, বলেছে যে কোমর এবং হাঁটুতে ব্যথা, এটা উৎপত্তি স্থল কি কোমরে নাকি হাঁটুতে? এখানে দুইটা ব্যাপার, ওনার ক্ষেত্রে মনে হচ্ছে আলাদা আলাদা সমস্যা। একই সমস্যা হতে পারে না যে একই সমস্যা হতে পারে। আপনি সেটি যেটা বলছেন সেটা হচ্ছে পিএলআইডির ক্ষেত্রে পিএলআইডি, সেটি রেফার্ড পেইন হতে রেফার পারে। পেন হাঁটুতে হ্যাঁ, চলে যদি যাচ্ছে। এটা হয় যে ব্যথাটা কোমর থেকে হাঁটুতে চলে যায়, আর এই রিপিএলআইডি যে রোগের লক্ষণ এবং রোগীর প্রায় কমপ্লেইন, অথবা অনেক সময় কোমরও ব্যথা না থাকতে পারে, হুম হুম শুধু হাঁটুর পিছনে ব্যথা থাকতে পারে, মাংসপেশিতে পা কাপ মাসেলে ব্যথা হতে হুম পারে, হুম, পায়ের মাংসপেশিতে পা ঝিঝি লাগা, ঝিঝি লাগা, অবশ হয়ে যায়, এবং রোগীর কাছে অনেক সময় মনে হবে অনেক ভার হয়ে আছে। অথবা সেটি কিছু রোগী কমপ্লেইন করে কিছু দূর হাঁটার পর তাকে দাঁড়িয়ে যেতে হয়, একটু বসার পর আবার সে হাঁটতে পারে। মানে এই টোটালি টোটালি এগুলো বুঝতে হবে অল আর নার্ভ রুট কম্প্রেশন, মানে যেটা আমরা সায়াটিকা বাত বা পিএলআইডি বলে থাকি। আমাদের কাছে কিছু দর্শক ভিডিওতে প্রশ্ন পাঠিয়েছেন, আসুন আপনার ভিডিও আচ্ছা, আমরা কোশ্চেনগুলি দেখি। দেখে নিই। আমার নাম মোহাম্মদ তানভীর আহমেদ ভুইয়া। আমি 35 বছর বয়স আমার। আমি দক্ষিণ আফ্রিকায় থাকি। আজকে 8 বছর উপরে পিঠের সমস্যায় ভুগতেছি, স্পাইনাল কর্ডে, এবং সাথে আমার বাম হাতেও ব্যথা আছে। এখন আমি এটা কিভাবে প্রতিকার পেতে পারি? আমি দীর্ঘদিন যাবৎ কোমরের ব্যথা, প্রায় 2 বছর কোমরের ব্যথা। আমি ডাক্তারকে দেখাইছি, এমআরআই করে ট্রিটমেন্টও নিয়েছি, কিন্তু আমি সুস্থ হই নাই। এখন স্যারের কাছে আমি জানতে চাই আমি কিভাবে চিকিৎসা নিলে আমি সুস্থ হব। আমার নাম সাইফুল ইসলাম, বয়স 27। আমি আবুধাবিতে থাকি। ছুটিতে বাড়িতে আসার পরে আমার কোমর এবং হাঁটুতে পেইন দেখা দেয়। আজকে প্রায় 4 মাস হলো এই সমস্যায় আমি ভুগতেছি। তো ডাক্তার সাহেবের কাছে আমার প্রশ্ন, দয়া করে বলবেন কি এর থেকে কি মুক্তির কোনো উপায় আছে কিনা, বা এর থেকে স্থায়ী কোনো সমাধান আছে কিনা। আমরা 3 জন দর্শকের প্রশ্ন পেলাম, একজন দক্ষিণ আফ্রিকা থাকে, একজন আবুধাবি থাকে, একজন বাংলাদেশে। জি, উত্তরগুলি দিন। অবশ্যই প্রথম যে দুইজন আছে, দুজনের ক্ষেত্রেই মনে হচ্ছে মেরুদণ্ডের সমস্যা। আর লাস্টে যে রোগী বলেছে যে ইয়াং যে রোগী আবুধাবি থাকে, ওনার কিন্তু আলাদা আলাদা ব্যথার কথা, যেটা আমরা পলি আর্থ্রালজিয়া বলে থাকি, মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট। সবগুলো অনেকগুলো জয়েন্ট ইনভলভমেন্ট হ্যাঁ। যখন হচ্ছে। আমরা প্রথম দুজনের ব্যাপারে কিন্তু কথা বলছিলাম, অন্যান্য রোগীর মাধ্যমে হয়তো কিছুটা ওনারা জানতে পারবে যে এই সকল রোগের ক্ষেত্রে বেসিক্যালি যদি ডায়াগনোসিস কনফার্ম করা যায় এবং আর্থ্রাইটিস, বিভিন্ন ডিস্ক প্রলাপস, এই সকল ক্ষেত্রে যদি থেরাপি দেওয়া যায়, এবং থেরাপিটা আসলে একটা এক অক্ষর আমি হয়তো বলে দিলাম, এটা সে এইভাবে না, এটা থেরাপি বিভিন্ন অনেক মডালিটিস আছে। হসপিটালাইজড করে এগুলাকে টোটালি এক একটা রোগের ক্ষেত্রে এক এক রকম থেরাপি দিলে এটা ভালো হয়ে যায়। আর দ্বিতীয় যে রোগীর ক্ষেত্রে বললো মাল্টিপল জয়েন্ট, এক্ষেত্রে আরো কনফার্ম ডায়াগনোসিস করা জরুরি। সম্ভবত কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা থাকতে পারে, যেটা যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা সেই সেরোনেগেটিভ পজিটিভ আর্থ্রাইটিস, আমরা বিভিন্নভাবে আর্থ্রাইটিসকে ভাগ অনেক করা ধরন হয়েছে। আছে আর্থ্রাইটিস। এই ক্ষেত্রে এই রোগীদের ক্ষেত্রে হয়তো অনেকের খুব সহজেই রোগীরা ভালো হতে চায় না। এই রোগীর যেটা হয়, মানে এই রোগীর খারাপ যে দিকগুলা যদি আপনি সঠিক সময় রিহ্যাবিলিটেশন বা থেরাপি চিকিৎসা না হয়, তাহলে রোগী আস্তে 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 ডিসেবিলিটি নিয়ে আসে। খারাপের দিকে যায়। হ্যাঁ, আমি প্রায় রোগী পেয়ে থাকি যে এক পর্যায়ে সে হুইল চেয়ার করে আসছে, সেটি তাকে যদি এখন আপনি জিজ্ঞাসা করেন আপনার সমস্যাটা কি, বলে এখন আমি নড়তে পারি না, টোটালি ফিক্সড হয়ে আর গিয়েছে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছেন, আমার মনে হয় একই ধরনের প্রশ্ন করবেন। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রুমানা বলতেছিলাম, বয়স 26। রুমানা বলো। জি, আমার সমস্যা হচ্ছে ডিস্ক প্রলাপসের। তো আমি ডক্টরের কাছে জানতে চাচ্ছিলাম যে আমার মানে দাঁড়িয়ে নামাজ পড়লে কি ভালো হবে নাকি চেয়ারে নামাজ পড়লে। আর আরেকটা কথা হচ্ছে, মানে আমি তো নবদম্পতি, আমার মানে এখনো বেবি নেই, তো বেবি নিতে যাওয়ার ক্ষেত্রে মানে কোনো সমস্যা হতে পারে কিনা। আপনি আর হচ্ছে জি শেষ করেন আপনি। রুমানা বলো। আচ্ছা, হ্যাঁ জি, আমি আর জানতে চাচ্ছিলাম যে আমি যদি মানে এই ফিজিওথেরাপি না করি তাহলে কি এটা ভবিষ্যতে মানে খারাপ দিক হতে পারে? আপনার ডিস্ক প্রলাপসের কি আপনি চিকিৎসা নিয়ে ভালো আছেন এখন? না না, মানে মোটামুটি ভালো। আমি ওষুধ খাইতেছি আর মানে ব্যায়াম ট্যায়াম করছি, কিন্তু এটা কি আপনার এটা কি সেরকম নেই না।
এটা যেমন ধরেন গতকালকে থেকে আমার প্রচন্ড ব্যথা করতেছে, মানে মানে হাঁটতে পারি না এরকম অবস্থা হয়, আবার অনেকক্ষণ পরে আস্তে আস্তে মানে ঠিক হয়। এটা কি কোমরে না ঘাড়ে? কোমরে হয়। জি স্যার, আমার হচ্ছে মানে L4 4 5 4-5 এই ডিসগুলোতে সমস্যা। আচ্ছা আচ্ছা জি, আচ্ছা, আমি উত্তর রুমানা দিচ্ছি। রুমানা উত্তরটি শোনো, আমরা খুব সংক্ষেপে উত্তরটি আমরা দিব। অবশ্যই ওনার যেটা যেহেতু কনফার্ম ডায়াগনোসিস পিএলআইডি, তো পিএলআইডির ক্ষেত্রে হচ্ছে এটা কনফার্ম ট্রিটমেন্টে যেতে হবে, এটার বিকল্প কোনো কিছু নাই। আমার মনে হয় আপনাকে টোটালি হসপিটালাইজড করে থেরাপি দিতে হবে। দিলে এটা ভালো হয়ে যাওয়ার পর আপনি যে কোশ্চেনগুলো আরও করেছেন, যে আপনার আপনি হয়তো বেবি নিতে চাচ্ছেন, সেটা আপনার যদি ফিজিক্যাল ফিটনেস না আমার মনে থাকে হয় তাহলে আরো এই রুবানার অনেকগুলো কথা আমাদের বলতে হবে, কারণ অনেক ধরনের অনেকেই কিন্তু এই ধরনের সমস্যায় ভুগছে। আমরা বিরতির পরে আরো কথা অবশ্যই। উত্তর দেব রুবানার প্রশ্নের, একটু বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা কথা বলছি ঘাড় ও কোমর ব্যথায় অপারেশনবিহীন চিকিৎসা এই বিষয়টি নিয়ে। এখন ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে হাঁটু ও কোমর ব্যথায় অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে এবং ঘাড়ের ব্যথা নিয়ে কথা বলছি। আজকে আমরা আলোচনায় ডক্টর শফিউল্লাহ প্রধান আবার ফিরে আসছি। বিরতির আগে ২৬ বছরের একটি মেয়ে রুমানা ফোন করেছিল যে তার এই বয়সেই ডিসপ্রোলাপস হয়েছে, সে ভবিষ্যতে বাচ্চা নবদম্পতি, তারা বাচ্চা নিতে পারবে কিনা, চিকিৎসা কিভাবে হবে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা কেমন হবে। আমার অনেক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে ওনার কনফার্ম ডায়াগনোসিস যেহেতু কনফার্ম, ওনাকে অবশ্যই বাচ্চা নেওয়ার ক্ষেত্রে একটু ডিলে করে ওনাকে আগে এটা কনফার্ম ট্রিটমেন্টে সুস্থ হয়ে যেতে হবে, সেরে নিতে হবে। সেরে নিতে হবে। আর এখানে আসলে প্রোলাপস ডিস্কের 3টা ধাপ আছে। একটা হচ্ছে আমরা ডিস্ক বালজিং বলি, আরেকটা হচ্ছে ডিস্ক প্রোট্রুশন, আরেকটা হচ্ছে ডিস্ক এক্সট্রিউশন, তারপরে আরেকটা ধাপ আছে। সেক্ষেত্রে আবার একেবারে ইন্টারভার্টেব্রাল ফোরামের ক্যানেলের ভিতরে কিন্তু আপনার ডিস্ক জেলি আকারে চলে যেতে পারে। তো লাস্টের 2টা থেকে অবশ্যই অপারেশনে যেতে হয়। আর বেশিরভাগ 90% রুগী কিন্তু ডিস্ক বাল্জ এবং প্রোলাপস নিয়ে থাকে। তো আমার মনে হয় রোমানা, আপনি সঠিক হসপিটালাইজড করে কিছুদিন থেরাপি নিলে এই সমস্যাটা চলে যাবে। দেন আপনি দ্বিতীয় ডিসিশনে যাওয়াটা ওয়াইজ হবে, বিকজ ডিউরিং প্রেগনেন্সিতে এখানে মেকানিক্যাল অনেক আরো সমস্যা বেড়ে যেতে পারে, স্পাইনের উপরে আরো প্রেসার পড়তে পারে, বেবির কারণে আপনার ওয়েট শিফট করবে, লাইন অফ গ্রেভিটি শিফট করবে, তখন তো ফিজিওথেরাপি দেওয়া মুশকিল, এবং ফিজিওথেরাপি এবং ইভেন কি যে কোনো চিকিৎসা আপনি নিতে পারবেন না তখন। আমার মনে হয় আপনি আগে ভালো হয়ে দেন দ্বিতীয় অবস্থানে যান। আর একটা আপনি নামাজ পড়ার কথা বলছিলেন, এই চিকিৎসারত অবস্থা হয়তো আপনি চেয়ারে বসে ইশারা নামাজ পড়াটাই ভালো। তারপরে নামাজ হচ্ছে সর্বোৎকৃষ্ট ব্যায়াম। আপনি সুস্থ হয়ে গেলে স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে। আমরা শুধু বলি নামাজে গিয়ে নামাজে সালাম ফিরানোর পর যেন কেউ নিচে দীর্ঘ সময় বসে না থাকে, অবশ্যই স্বাভাবিক ভাবেই নামাজ পড়তে হবে। সেটা এটা এখন তো একটা অনেকেই হয়ে গেছে, মসজিদে গেলে দেখা যাচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ার একটা হিড়িক পড়ে গেছে। আসলে এটা তো মানে স্বাস্থ্যকর হচ্ছে না। অবশ্যই এটা হচ্ছে এখন যেহেতু কেউ আরাম পেয়ে গেছে একটু, হয়তো হাঁটু ব্যথা অথবা কোমর ব্যথা, সেক্ষেত্রে হয়তো ডাক্তার সাহেব বলেছে আপনি আপাতত কয়েকদিনের জন্য এটা হয়তো রুগীরা হয়তো বুঝে না, অনেক ক্ষেত্রে অজ্ঞতার ব্যাপার আছে, রুগীরা এটা কন্টিনিউ করে আর হয়তো দেখে একটু উঠানামা করতে, আপনি যেটা বলছিলেন এটা আসলে ঠিক না। এতে শুধু ধর্মীয় ব্যাপার না, এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো কমে আসবে, মাসল উইক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং রোগী দেখা যায় যে পার্মানেন্ট আপনার কোমর এবং হাঁটু ব্যথা ভুগতে থাকে। সেটাই, নামাজ তো একটা খুবই উন্নত ধরনের ব্যায়াম। অবশ্যই এটা সায়েন্টিফিক এবং বৈজ্ঞানিক এবং সারা সব ধর্মের সবাই মেনে নিয়েছে যে এটা একটা মানে ভালো এক্সারসাইজ, মেডিটেশন সবকিছুই। কোমর ব্যথার যদি অনেক কারণ আপনি তো প্রায় বলেন যে ডিসপ্রোলাপস হতে পারে, কোমরে টিবি হতে পারে, টিবি হয়ে যদি টিবি বোন খেয়ে গেছে, টিবি ট্রিটমেন্ট নিচ্ছে, তারপর কি ফিজিওথেরাপি দিয়ে সেই হাড়কে বা কুজো হয়ে গেল সেটা কি ঠিক করা যাবে? হ্যাঁ, টিবি স্পাইন বা টিবি যেটা আপনার বলে ক্যারিস স্পাইন বলে থাকি, এই ক্ষেত্রে আসলে ইট ডিপেন্ডস অন, যদি টিবি ড্রাগেই তো টিবি ড্রাগ তো খেতেই হবে, সেটা পাশাপাশি দেখা যায় দেখতে হবে যদি এখানে তার এমআরআই করে যে খুব বেশি এবং নিউরোলজিক্যাল কোনো সমস্যা তৈরি হলো কিনা, পা প্যারালাইসিস কিনা, হাত প্যারালাইসিস কিনা, সেই ক্ষেত্রে তো অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে। সব ক্ষেত্রেই আপনি সার্জারি করেন, টিবি ড্রাগ দেন, পরবর্তীতে তাকে পুনর্বাসন চিকিৎসার জন্য অবশ্যই থেরাপি করতে হবে, এবং এই ক্ষেত্রে থেরাপিটি একটু ভিন্ন হবে এবং একজন থেরাপি বিশেষজ্ঞ এখানে সঠিক ডায়াগনোসিস, সঠিক চিকিৎসা দিতে হবে। কারণ এখানে যদি টিবি হয়, আপনার টিবিতে যদি আমরা ডায়াথার্মি ইউজ করি, শর্ট ওয়েভ ডায়াথার্মি বা মাইক্রো বিভিন্ন থেরাপিউটিক ম্যানুভার, এক্ষেত্রে টিবি আরো স্প্রেড হয়ে যাবে,
এবং আচ্ছা। রোগী কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এবং মারাও যেতে পারে। এই ক্ষেত্রে আমরা অন্য থেরাপিগুলো যেমন বিভিন্ন স্ট্রেনথেনিং এক্সারসাইজ, হুম, হুম। আরও আমাদের উই হ্যাভ লটস অফ ইকুইপমেন্ট যেগুলো আমরা ইউজ করতে পারি এবং নিরাপদভাবে। এবং এই যেটা বলছিলেন আপনি যে কুজু হয়ে যাবে, কুজু হয়ে যায়। কাইফোসিস, কাইফোসিস যেটা। এটা হচ্ছে একটা ডিসেবিলিটি। এটা থেকে আমরা কারেকশন করার জন্য বিভিন্ন মেনুভার, এক্সারসাইজ এবং আমরা অর্থোসিস ইউজ করে থাকি। যেমন টোটালি স্পাইনটাকে কারেকশন করার জন্য মিলওয়াকি ব্রেস বলি আমরা, টোটাল আচ্ছা। স্পাইন কারেকশনের পাশাপাশি তাকে বিভিন্ন থেরাপি দিতে হবে। তবে এক এক মানে অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস অনুযায়ী আমাদের থেরাপিগুলো অ্যাপ্লাই করতে হবে। আপনি আপনার এরকম রোগীর সাফল্যের হার কেমন দেখছেন? কারণ বাংলাদেশে টিবি এত একটা প্রচলিত সমস্যা, টিবি স্পাইন যেটা ক্যারিজ স্পাইন বলে বা কুজো হয়ে যাওয়া টিবির জন্য, এটা আমি একজন টিবি বিশেষজ্ঞ হিসেবে আমি অনেক পাই। অনেক সময় আপনাদের কাছে পাঠাতে হয় রোগী যে প্রথমে আমি কুজো যেটা হয়ে বলবো যে আপনি যেটা বলছিলেন এটার উত্তর আপনি ভালো জানেন যে আগে সবাই বলতো যে যার হয় রক্ষা যার হয় তার যক্ষা। তার নাই রক্ষা। এটা একেবারে এখন টোটালি সমাজ হ্যাঁ, থেকে চলে এখন গেছে। পর্যন্ত। এখন পর্যন্ত, ভবিষ্যতে তো আরো ভালো হবে। না, এখন ভবিষ্যতে যদি এমডিআর টিবি না আসে তাইলে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে যদি টিবি সঠিকভাবে টিবি চিকিৎসার পাশাপাশি আমি যেটা বলছিলাম আমরা যদি পুনর্বাসন চিকিৎসা দিতে পারি, এক্ষেত্রে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট যে কতটুক কম্প্রেশন আছে কিনা, কোনো সার্জারি প্রয়োজন আছে কিনা। এটা হচ্ছে গ্রুপ অফ ট্রিটমেন্ট। এখানে আমাদের সার্জনের হেল্প নিতে হতে পারে, টিবি স্পেশালিস্ট আপনাদের হেল্প নিতে হতে পারে। সব মিলিয়ে যদি আমরা চিকিৎসা, পুনর্বাসন চিকিৎসা দেওয়া যায় এবং ভালো, এবং এই জাতীয় রোগী আমরা অনেক পেয়ে থাকি আলহামদুলিল্লাহ, এবং সাকসেস রেট অনেক ভালো। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পুনর্বাসন নিয়ে একটু কথা শুনতে যাচ্ছি। অবশ্যই এখানে পুনর্বাসনটা হচ্ছে স্পেশালি ঘাড় এবং কোমর ব্যথা রোগীর ক্ষেত্রে, যেটা হয় দীর্ঘদিন এই রোগে ভোগার কারণে এবং এই সমস্যাগুলোর কারণে ফিজিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটি কমে আসে, রোগী চলাফেরা করতে চায় না। আপনি যেটা বলছিলেন যে নামাজ চেয়ারে বসতে বসতে দেখা যায় যে আর এক পর্যায়ে সে হ্যাঁ, স্বাভাবিক চলাফেরা করতে পারে না। সেটাই। এবং এই রোগের দেখা যায় আমি প্রায় রোগী পেয়ে থাকি বিভিন্ন ডিসেবিলিটি নিয়ে আসে, চলতে পারে না, সিঁড়ি বাইতে কষ্ট হয়, নামাজ রোজা করতে কষ্ট হয়, নিচে বসতে কষ্ট হয়। তো এই রোগীদেরকে যদি আমরা এই পদ্ধতি বা পুনর্বাসন যে থেরাপিউটিক অ্যাপ্রোচ আছে এই পদ্ধতিতে চিকিৎসা দিতে পারি, তাহলে তারা ফিজিক্যালি প্রত্যেকটা লোক নিজের কাজ নিজে করতে পারবে, কার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। এবং এটা একটা গ্রুপ অফ ওয়ার্ক এবং অনেকগুলা ডাক্তারের সমন্বয়ে এই অনেকটা চিকিৎসাগুলো টিম দিতে ওয়ার্ক হবে। দরকার। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের এই ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথার অত্যাধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আর টিভির সকল দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চিকিৎসার মাধ্যমে অনেক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলতে পারলেও সময়কে কিন্তু ধরে রাখতে পারি না। তাই প্রত্যেকেরই উচিত সময়ের কাজ সময়ে সম্পাদন করা এবং যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা। তবেই আমাদের সকলের জীবন হবে সুস্থ, সুন্দর, দেশ হবে উন্নত। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার করা হবে আজ শনিবার মধ্যরাতের সংবাদের পর রাত 1:45। সবার আমন্ত্রণ রইল দেখবার। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।